বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী নরম্যান ভিনসেন্ট পিলের লেখা দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি। করিম এক ছোট গ্রামে থাকত। তার বাবার একটা পুরনো আটার কল ছিল, যা ধীরে ধীরে চলছিল। মেশিনগুলো জরাজীর্ণ হয়ে গিয়েছিল, খদ্দের কমে যাচ্ছিল, আর আয় তো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা এখন কাছের ছোট শহরের বড় বড় মেশিনে পেশা আটা আনতে শুরু করেছিল। কিন্তু করিমের মনে একটা স্বপ্ন ছিল। সেই আটার কলকে আবার নতুন করে চালাতে চেয়েছিল, তাও নিজের মতো করে। করিম স্কুলে খুব ভালো ছাত্র ছিল না, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল। সে সবসময় ইতিবাচক চিন্তা করত। যখন তার বন্ধুরা বলতো যে এই কল দিয়ে আর কিছু হবে না, ছেড়ে দিয়ে শহরে চলে যা, তখনও করিম হেসে বলতো, দেখিস একদিন এই কলই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তার কাছে কোনো বড় পরিকল্পনা ছিল না, কিন্তু তার কাছে ছিল বিশ্বাস, নিজের উপর, নিজের পরিশ্রমের উপর, আর আল্লাহর উপর। একদিন করিম গ্রামের পুরনো স্কুলের লাইব্রেরিতে একটা বই খুঁজে পেল, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, লেখক নরম্যান ভিনসেন্ট পিল। সে বইটা খুলল আর প্রথম পাঠটা পড়ল, ইতিবাচকভাবে চিন্তা করুন এবং সেরাটাই আশা করুন। এই লাইনটা তার মনের গভীরে গেঁথে গেল। সেই দিনের পর করিম ঠিক করে নিল যে সে শুধু ভালো কথাই ভাববে, ভালো জিনিসই দেখবে, আর ভালোরই আশা করবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। তার চিন্তা সবসময় পজিটিভ থাকবে। এখন যখনই কোনো খদ্দের তার কলে আসতো, করিম হেসে তাকে স্বাগত জানাতো। সে আগের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যেখানে আগে কলে অনিচ্ছা সত্ত্বেও কাজ হতো, এখন সেখানে এক অন্যরকম শক্তি ছিল। করিম ভাবতে শুরু করেছিল যে যদি আমি মন দিয়ে পরিশ্রম করি, তাহলে নিশ্চয়ই কিছু ভালো হবে। সে প্রতিদিন ইতিবাচক কথা বা অ্যাফার্মেশন বলতো, আমি সফল হবই, আমার কল আবার চলবে, আমি লোকেদের ভালো আটা দেব। ধীরে ধীরে গ্রামের কিছু বয়স্ক মানুষও আবার তার কলে আসতে শুরু করলেন। তারা বলতেন, করিম মিয়া, তোর আটাটা আগের মতোই লাগে, একদম খাঁটি আর আসল। করিম হাসত, কিন্তু মনে মনে সে জানত যে এটা তার নতুন চিন্তাভাবনার ফল। আগে সেও পরিস্থিতি থেকে হতাশ হয়ে যেত, কিন্তু এখন সে শিখেছিল যে চিন্তা বদলালে দৃশ্যও বদলে যায়। করিম একদিন ভাবল, কেননা নিজের কলটাকে একটু নতুন রূপ দিই। সে কলের দেওয়ালগুলো রং করালো, বাইরে একটা ছোট সাইনবোর্ড লাগালো, করিম আটা কল, যেখানে আটার সাথে মেশানো থাকে ভালোবাসা। কিছু লোক হাসলো, কিছু লোক ঠাট্টা করলো, কিন্তু করিমের তাতে কিছু যায় আসেনি। সে শুধু একটাই কথা ভাবত, আমি যা ভাবি আমি তাই হয়ে উঠি। একদিন শহরের এক ব্যবসায়ী তার কলে এলেন। তার মা জোর করেছিলেন যে তিনি যেন করিমের কল থেকে আটা আনেন, কারণ তার এখানকার স্বাদটা অন্যরকম লাগে। ব্যবসায়ী আটা পেশালেন, চেকে দেখলেন, আর তারপর করিমের সাথে কথা বললেন। তুমি এই কলটা বড় আকারে নিয়ে যাচ্ছ না কেন? আমার একটা অর্গ্যানিক স্টোর আছে, সেখানে তোমার আটা বিক্রি হতে পারে। এই কথা শুনে করিমের নিজের উপর বিশ্বাস আরও বেড়ে গেল। সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল, এটা না ভেবেই যে সে এটা করতে পারবে কিনা। কারণ এখন সে শিখে গিয়েছিল যে যদি তুমি নিজের উপর বিশ্বাস করো, ভালোর আশা করো, তাহলে জিনিসগুলো নিজে থেকেই তোমার পক্ষে আসতে শুরু করে। এরপর করিম তার আটার ছোট ছোট প্যাকেট তৈরি করলো। পরিচ্ছন্ন প্যাকেজিং, স্পষ্ট লেবেলিং, আর প্রত্যেক প্যাকেটে একটা সহজ লাইন লেখা থাকতো, বিশুদ্ধ আটা, সৎ হৃদয় থেকে। মানুষের এই সততা পছন্দ হলো। তার আটা এবার শহরের সেই অর্গানিক স্টোরে বিক্রি হতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই তার কাছে এত অর্ডার আসতে লাগলো যে তার পুরনো কলটা ছোট মনে হতে লাগলো। এখন তার কাছে বিকল্প ছিল, হয় অন্য কাউকে কাছে রাখা অথবা নতুন মেশিন কেনা। আগের করিম হলে এই সিদ্ধান্ত নিতে ভয় পেত, কিন্তু এখন সে আত্মবিশ্বাসের সাথে ভাবত, আমি করে নেব, কারণ আমি সেরাটাই আশা করি। সে ব্যাংক থেকে একটা ছোট লোন নিল আর নতুন মেশিন কিনল। এখন তার কলটা পুরোপুরি বদলে গিয়েছিল। আধুনিক সরঞ্জাম, সঠিক পরিচ্ছন্নতা, আর সময়মতো ডেলিভারি। গ্রামের লোকেরাও গর্ব করে বলতো, এই সেই করিম যার কল একদিন বন্ধ হতে চলেছিল। একদিন করিম নিজের গ্রামের স্কুলেই বাচ্চাদের ডেকে তাদের সাথে কথা বলছিল। সে তাদের বলল কিভাবে পজিটিভ চিন্তা তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। যখন তুমি বিশ্বাস করো যে তুমি ভালো কিছু করতে পারো, তখন আল্লাহ তাআলাও তোমায় সাহায্য করেন। সবসময় ভাবো যে ভালো হবে, আর তারপর সেরকমই কাজ করো যা তোমায় সেই ভালোর দিকে নিয়ে যাবে। করিমের গল্প এখন এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। সে কোনো বড় ডিগ্রিধারী ছেলে ছিল না, আর না তার কাছে অনেক টাকা ছিল, কিন্তু তার চিন্তা ছিল ধনী। সে শিখিয়েছিল যে পজিটিভ থিঙ্কিং কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন, বিশেষ করে তখন যখন গোটা পৃথিবী তোমাকে বলছে যে তোমাকে দিয়ে হবে না। মাঝে মাঝে করিম তার গ্রাহকদের সেই বইটাও সুপারিশ করত।
দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। বইটা আমার জীবন বদলে দিয়েছে, সে গর্বের সাথে বলতো। তার বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে যখনই কোনো নতুন চ্যালেঞ্জ আসতো, সে ঘাবড়ে না গিয়া শান্তভাবে ভাবত এর মধ্যেও কোনো আশীর্বাদ লুকিয়ে আছে। তারপর একদিন যখন করিমের আটা ব্র্যান্ডের প্রথম টিভি বিজ্ঞাপন চলল, গ্রামের লোকে হাততালি দিতে শুরু করলো। করিমের মায়ের চোখে জল ছিল। তিনি বললেন, তুই তো সত্যি চমৎকার করে দিলি বাবা। করিম হেসে জবাব দিল, শুধু ভালোর আশা করেছিলাম মা, আর পরিশ্রম করে গিয়েছি। আজ করিম শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে একজন রোল মডেল হয়ে উঠেছে। লোকে তার সাথে দেখা করে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? আর করিম শুধু একটাই কথা বলে, চিন্তা ভালো রাখুন আর নিজেকে বলুন যে আপনি সেরাটার যোগ্য। তারপর দেখবেন পৃথিবী আপনার চিন্তার মতো বদলে যাবে। করিমের যাত্রা এটাই শেখায় যে পজিটিভ চিন্তা কোনো জাদু নয়, কিন্তু তার প্রভাব জাদুর থেকে কম কিছু নয়। পরিস্থিতি যেমনই হোক, যদি আপনার মন বারবার এটাই বলে যে আমি হার মানব না, তাহলে সেই শক্তি আপনার পুরো জীবনকে বদলে দেয়। আর সম্ভবত নরম্যান ভিনসেন্ট পিল এটাই বলতে চেয়েছিলেন, থিঙ্ক পজিটিভলি অ্যান্ড এক্সপেক্ট দ্য বেস্ট। কারণ যখন আপনি সেরাটা আশা করেন, তখন আপনি সেই স্তরেরই পরিশ্রম করেন, সেরকম সিদ্ধান্ত নেন এবং ধীরে ধীরে সেটাই বাস্তব হয়ে ওঠে। করিমের আটার কল এখন শুধু একটা দোকান নয়, সেটা একটা প্রতীক হয়ে উঠেছে। প্রতীক আশার, বিশ্বাসের আর সেই চিন্তার, যা বলে সব ভালো হবে। করিমের আটার কল এখন গোটা গ্রামে বিখ্যাত হয়ে গিয়েছিল। শহরের অর্গানিক স্টোর থেকে শুরু করে গ্রামের প্রত্যেক বাড়ি পর্যন্ত সবাই তার বিশুদ্ধ আটার প্রশংসা করতে করতে ক্লান্ত হতো না। সবাই বলতো, করিম তুই করে দেখিয়েছিস। কিন্তু কে জানতো যে আরও একটা বড় চ্যালেঞ্জ তার জীবনের পথে আসতে চলেছে। একদিন করিমকে একটা বড় কোম্পানি থেকে প্রস্তাব এলো। তারা চেয়েছিল করিম তাদের ব্র্যান্ডের সাথে যুক্ত হোক। তারা করিমের নামে আটা বিক্রি করতে চেয়েছিল সারা দেশ জুড়ে। প্রথমে তো করিমের খুব আনন্দ হলো, কিন্তু যতই সে শর্তগুলো পড়তে লাগলো, তার মন ঘাবড়ে গেল। চুক্তির ভাষা ছিল জটিল, আইনি বিষয়গুলো বুঝতে পারছিল না, আর উল্টো দিকের কোম্পানির লোকগুলো চালাক ব্যবসায়িক কৌশল ব্যবহার করছিল। কিছু শর্ত এমন ছিল যা থেকে মনে হচ্ছিল যদি কিছু গণ্ডগোল হয় তাহলে সব কিছু সেই কোম্পানি নিয়ে নেবে। রাতে করিম একা বসেছিল, চুক্তির ফাইলটা তার সামনেই রাখা ছিল। সে ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলো আর নিজেকে বলল, আমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নেব? কোথাও ভুল হয়ে গেলে তো সব কিছু চলে যাবে। তার মনে ছিল ভয়, দ্বিধা। কিন্তু তখনই তার নজর দেওয়ালের একটা পুরনো ক্যালেন্ডারের দিকে গেল, যেখানে লেখা ছিল, আল্লাহ তাআলা তাঁদেরই সাহায্য করেন যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে। করিমের চোখে একটা চমক এসে গেল। সে তার যাত্রার কথা মনে করল, কিভাবে সে একটা ভাঙাচোরা কলকে আবার দাঁড় করিয়েছে, কিভাবে সে একা বিশ্বাসের জোরে নিজের পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যদি সেই সময় আমি নিজের ওপর বিশ্বাস না রাখতাম, তাহলে আজ এখানে থাকতাম না, সে নিজেকে বলল। সে উঠে দাঁড়ালো আর আবার চুক্তিটা পড়তে বসলো। এবার ভয় ছিল না, বরং একটা নীরব আত্মবিশ্বাস ছিল। সে বুঝতে পারল যে যদি সে সঠিক হয়, তার উদ্দেশ্য সৎ হয়, আর যদি আল্লাহ তাআলা তার সাথে থাকেন, তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল, সে তখনই চুক্তি করবে যখন সমস্ত শর্ত স্বচ্ছ এবং ন্যায্য হবে। পরের দিন কোম্পানির লোকেরা এলো, তারা তাদের প্রস্তাব সামনে রাখল। করিম শান্তভাবে বলল, আমি আপনাদের সাথে কাজ করব, কিন্তু সমান শর্তে। আমার নাম আমার পরিশ্রমের ফল, আমি সেটাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। প্রথমে কোম্পানির লোকেরা একটু ইতস্তত করলো, কিন্তু করিমের স্পষ্টতা আর আত্মবিশ্বাস দেখে তারা মেনে নিল। তার বন্ধু জিজ্ঞেস করলো, তুই এত আত্মবিশ্বাসী কিভাবে ছিলি? করিম হাসল, যখন তুই নিজের উপর আর ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখিস, তখন আত্মবিশ্বাস নিজে থেকেই চলে আসে। করিম এখন তার ছোট্ট অফিসে একটা প্রার্থনার জায়গা বানিয়ে নিয়েছিল। প্রতিদিন সকালে কল চালু করার আগে সে সেখানে 2 মিনিট বসে প্রার্থনা করত। কোনো বড় জিনিসের জন্য চাওয়া নয়, কোনো লম্বা প্রার্থনাও নয়, শুধু বলতো, হে আল্লাহ তাআলা, তুমি আমার সাথে আছো, তাই আমি সব কিছু করতে পারি। ধীরে ধীরে তার মধ্যে এক অন্যরকম শক্তি এসে গিয়েছিল। এখন কোনো সমস্যা এলে সে ঘাবড়ে না গিয়ে শান্ত থাকত। সে মেনে নিয়েছিল যে প্রত্যেক চ্যালেঞ্জের পেছনে কোনো না কোনো কারণ আছে, আর প্রত্যেক পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার সাথে আছেন। একদিন তার কলের নতুন মেশিনটা খারাপ হয়ে গেল। আগের করিম হয়তো চিন্তিত হয়ে যেত, কিন্তু এখন সে শান্তভাবে মেকানিককে ডাকলো আর আল্লাহকে বলল, যদি এটা বন্ধ হয়েছে তাহলে কিছু শেখার জন্যেই হয়েছে। মেকানিক মেশিন খুলে দেখল যে যদি সময় মতো ঠিক না করা হতো, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। করিম মনে মনে কৃতজ্ঞতায় ভরে গেল। সে এখন সব কিছুতেই আল্লাহর পরিকল্পনা দেখতে পাচ্ছিল। একদিন গ্রামে প্রবল বৃষ্টি হলো, সব রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। করিম ভাবল এবার তো ক্ষতি হবে,
কিন্তু সে নিজেকে মনে করালো, আমার কাজ পরিশ্রম করা, ফল ওপরওয়ালা দেবেন। বৃষ্টির পর গ্রামের লোকেরা দেখল যে অন্য দোকানের আটা নষ্ট হয়ে গেছে, কিন্তু করিম তার গুদাম পরিষ্কার এবং সুরক্ষিত রেখেছিল। সবাই তারই কলে ছুটে এলো। করিম আবার হাসল, ধন্যবাদ আল্লাহ। এখন করিম কিছু নতুন জিনিস শুরু করলো। গ্রামের বাচ্চাদের বিনামূল্যে কম্পিউটার বেসিক শেখানো, মহিলাদের স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণের বিষয়ে বোঝানো। লোকেরা জিজ্ঞেস করত, এত কিছু কেন করছিস? সে বলতো, যেমন ওপরওয়ালা আমায় রাস্তা দেখিয়েছেন, তেমনই আমি অন্য কারোর জন্য রাস্তা হতে চাই। একবার তার একজন কর্মচারী একটা অনেক বড় ভুল করে বসেছিল। সে একটা পুরো অর্ডার ভুলভাবে প্যাক করে দিয়েছিল। করিমের রাগ হলো, কিন্তু তারপর সে ভাবল, আমিও তো ভুল করি, আল্লাহ তাআলা আমার ওপর বিশ্বাস করেন, আমি কেন করব না? সে শান্তভাবে কর্মচারীকে বোঝালো, তার মনোবল বাড়ালো এবং একসাথে ভুলটা শুধরে নিল। কর্মচারীর চোখে জল ছিল। সে বলল, স্যার, আপনি আমায় ক্ষমা করেননি, আপনি আমায় নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছেন। করিম এখন বই পড়া শুরু করেছিল আত্মবিশ্বাস, আধ্যাত্মিকতা, ব্যবসায়িক নীতিশাস্ত্রের ওপর। তার মনে হতো যে যখন মানুষ নিজের ওপর বিশ্বাস করে এবং মানে যে ওপরে কেউ আছেন যিনি তার ভালোর জন্যে কাজ করছেন, তখন জীবনটা এক অন্য ছন্দে চলতে শুরু করে। এখন যখনই সে কোনো বাচ্চাকে সংঘর্ষ করতে দেখত, সে একটাই কথা বলতো, নিজের ভেতরের আওয়াজটা শোনো আর ওপরওয়ালার ওপর ভরসা রাখো। যখন দুটো একসাথে মেলে তখনই ভালো কিছু হয়। একদিন করিমকে একটা কনফারেন্সে ডাকা হলো, ছোট উদ্যোক্তা যারা জীবন বদলেছে। সে মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলল, আমি কোনো বড় মানুষ নই, আমার কাছে কোনো ডিগ্রি নেই, MBAও নেই, কিন্তু আমার কাছে দুটো জিনিস আছে, নিজের ওপর বিশ্বাস আর আল্লাহর ওপর আস্থা। যখন দুটো একসাথে থাকে তখন পাহাড় নড়ে যায়। লোকেরা হাততালি দিল, কিন্তু করিম জানতো যে এই হাততালি তার জন্যে ছিল না, এটা সেই চিন্তার জন্যে ছিল যেটা প্রত্যেক মানুষের মনে কোথাও না কোথাও লুকিয়ে থাকে। ঈশ্বরের সাহায্য নিয়ে নিজের ওপর বিশ্বাস রাখো। করিমের গল্প এখানে থামল না। তার আটার রপ্তানির অর্ডার আসতে শুরু করলো। সে নতুন কারখানা তৈরির পরিকল্পনা করছিল, কিন্তু তার মুখে সেই একই সরলতা ছিল। সে আজও সকালে নিজের প্রার্থনার জায়গায় বসে আর বলে, আমি জানি না কাল কি হবে, কিন্তু এটা জানি যে তুমি সাথে আছো, আর যখন তুমি সাথে আছো তখন সবই সম্ভব। মাঝে মাঝে যখন কোনো নতুন উদ্যোক্তা তার কাছে পরামর্শের জন্য আসতো, করিম একটাই কথা বলতো, আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না। যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করো আর ওপরওয়ালার সাহায্য মেনে নাও, তখন সেই আত্মবিশ্বাস তোমার মন থেকে কথা বলে, তোমার সিদ্ধান্তে দেখা যায় আর তোমার পরিশ্রমে গতি আনে। সম্ভবত নরমান ভিনসেন্ট পিল এটাই বলতে চেয়েছিলেন, আত্মবিশ্বাস আসে বিশ্বাস থেকে, শুধু নিজের ক্ষমতার উপর নয়, বরং এক উচ্চতর শক্তির উপরও যা তোমার সাথে কাজ করে। কারণ যখন এই দুটো একসাথে চলে তখন রাস্তা নিজে থেকেই খুলে যায়। করিমের কল এখন শুধু একটা ব্যবসা নয়, একটা আশা হয়ে উঠেছে। প্রত্যেক সেই মানুষের জন্য যে জীবনে ভয় পায়, থেমে যায় বা নিজেকে ছোট ভাবে। আর তার সহজ দর্শন ছিল, নিজের ওপর বিশ্বাস রাখো আর তার ওপর যিনি সব দেখছেন, তারপর দেখো ভাগ্য কিভাবে পাল্টায়। করিমের জীবন এখন এক নতুন উচ্চতায় ছিল। তার আটার ব্র্যান্ড এখন শুধু গ্রাম পর্যন্ত সীমিত ছিল না, বরং আশেপাশের ছোট শহর এবং বড় শহরগুলোতেও মানুষ চাইতে শুরু করেছিল। কিন্তু যতই ব্যবসা বাড়ছিল ততই দায়িত্বও বাড়ছিল। করিম এখন শুধু একজন কল মালিক ছিল না, সে একজন ব্যবসায়ী হয়ে গিয়েছিল, যাকে কর্মচারী, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, মার্কেটিং সব সামলাতে হতো। আর এই সব কিছুর মাঝে ধীরে ধীরে এক অজানা ভয় তার মনে বাসা বাঁধতে শুরু করলো। রাতে ঘুম আসতো না। কখনো মনে হতো কোনো চুক্তি ভুল হয়ে যাবে, কখনো মনে হতো কেউ জালিয়াতি করবে, কখনো মনে হতো যে এত দ্রুত যা কিছু বাড়ছে তা না এক ঝটকায় সব শেষ হয়ে যায়। সে নিজেকে বলল, এত কিছু পেয়েছি, যদি এইসব চলে যায়? এই ভয়টা তাকে ভেতর থেকে খাচ্ছিল। একদিন করিম তার পুরনো বন্ধু রফিকর সাথে দেখা করতে গেল। রফিক শহরে থাকতো আর একজন মোটিভেশনাল স্পিকার হয়ে গিয়েছিল। সে করিমকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, কী ব্যাপারলে, তোকে আগের মতো লাগছে না? মুখে তো সেই চমকটা নেই যা আগে ছিল। করিম সব কিছু বলে দিল। রফিক হাসলো আর বলল, তুই বাইরে থেকে পজিটিভ দেখাস, কিন্তু ভেতর থেকে ভয় পাচ্ছিস। মনের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। করিম একটু অবাক হলো, মানে? রফিক বলল, মানে হলো তোর চিন্তাভাবনা তোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তুই নিজেকে বারবার নেতিবাচক পরিস্থিতিতে দেখছিস, সেটা বদলাতে হবে। তারপর রফিক তাকে একটা সহজ পদ্ধতি শেখালো, অ্যাফার্মেশন। সে বলল, প্রতিদিন সকালে আর প্রতি রাতে
কিছু সহজ শক্তিশালী লাইন নিজেকে বলো। এমনভাবে বলো যেন সব কিছু ইতিমধ্যেই ভালো আছে। এতে তোর অবচেতন মনে নতুন চিন্তার ধরন তৈরি হবে। করিমের একটু অদ্ভুত লাগলো, কিন্তু সে ভাবল চেষ্টা করে দেখি। রফিক তাকে কিছু অ্যাফার্মেশন দিল। আমি সক্ষম, আল্লাহ তাআলা আমায় রক্ষা করছেন, আমি যা কিছু করি তাতেই সাফল্য পাই, প্রতিদিন আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। প্রথম দিন করিম একটু দ্বিধার সাথে সেই লাইনগুলো বলল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছিল আমি সক্ষম। মাঝে হাসিও আসছিল, কিন্তু সে নিজেকে থামালো না। যদি কিছু বদলাতে হয় তাহলে পুরোপুরি করতে হবে। কয়েকদিন তো বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, কিন্তু তৃতীয় সপ্তাহে সে নিজের মনে সূক্ষ্ম পরিবর্তন অনুভব করতে শুরু করলো। একদিন যখন একটা বড় সাপ্লাই ডিল শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল, তখন আগের মতো আতঙ্কিত হলো না। সে শান্তভাবে ভাবল, হয়তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে, আরও ভালো কোনো সুযোগ আসতে চলেছে। আর সত্যি দুদিন পর তার থেকেও বড় একটা কোম্পানি তার সাথে যোগাযোগ করলো। এখন অ্যাফার্মেশন করিমের জীবনের অংশ হয়ে গিয়েছিল। সকালে অফিসে যাওয়ার আগে সে 5 মিনিট তার প্রার্থনার জায়গায় অ্যাফার্মেশন বলতো। আর এখন সে নিজের অ্যাফার্মেশন নিজেই তৈরি করতে শুরু করেছিল। আমার সিদ্ধান্তগুলো স্পষ্ট এবং শক্তিশালী, আমি আমার কর্মচারীদের অনুপ্রাণিত করি, আমার সততাই আমার সবচেয়ে বড় শক্তি। একবার তার অ্যাকাউন্ট্যান্ট কিছু হিসেবে গড়বড় করে ফেলল। আগের করিমের প্রতিক্রিয়া হতো রাগ আর হতাশার, কিন্তু এখন সে একটা গভীর শ্বাস নিল, নিজেকে অ্যাফার্মেশন মনে করালো আর শান্তভাবে বসে পরিস্থিতিটা সমাধান করল। সেদিন সে অনুভব করল যে অ্যাফার্মেশন শুধু চিন্তা বদলায় না, প্রতিক্রিয়াও বদলায়। ধীরে ধীরে করিম তার কর্মীদেরও এটা শেখাতে লাগলো। প্রতি সপ্তাহের শুরু হতো পজিটিভ মানডে দিয়ে, যেখানে করিম সবাইকে একটা করে অ্যাফার্মেশন দিত আর বলতো এই সপ্তাহ এই লাইনটা মনে মনে বলতে থাকো। কাউকে দেওয়া হতো আমি প্রত্যেক চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করতে পারি। কাউকে দেওয়া হতো আমার পরিশ্রম সফল হবেই। একবার এক মহিলা কর্মী বলল, ভাই আমি প্রথমবার নিজেকে কোনো কাজের যোগ্য মনে করলাম যখন আমি সেই লাইনটা বললাম, আমি যা কিছু করি তাতে উন্নতি আনি। করিম বুঝতে পারল যে এটা শুধু তার জন্য ছিল না, এটা প্রত্যেক সেই মানুষের জন্য ছিল যে ভেতর থেকে ভয় পায় কিন্তু ওপর থেকে হাসি মুখে থাকে। এখন করিমের রুটিন বাধা হয়ে গিয়েছিল। সকালে অ্যাফার্মেশন, তারপর প্রার্থনা, তারপর কাজ। রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতার সাথে অ্যাফার্মেশন, ধন্যবাদ আল্লাহ তাআলা, আজও আমি আরও ভালো মানুষ হয়েছি, আমি শিখতে ভয় পাই না, যা ভুল হয়েছে তা আমাকে আরও শক্তিশালী করছে। সে তার কলের বাইরে একটা ছোট ব্ল্যাকবোর্ড লাগিয়ে দিয়েছিল, যেখানে প্রতিদিন একটা নতুন অ্যাফার্মেশন লেখা থাকতো। লোকে আসতো, পড়তো আর হাসতো। বাচ্চারাও পর্যন্ত বলতে শুরু করেছিল, আজকের লাইনটা কি ভাইয়া? করিম ভাবল শব্দে কত শক্তি থাকে। একদিন করিমকে শহরে ডাকা হয়েছিল একটা উদ্যোক্তা সম্মেলনে। সেখানে কেউ জিজ্ঞেস করল, আপনি সাফল্যের রহস্য কী বলে মনে করেন? করিম সোজা জবাব দিল, আমার শব্দ, আমি নিজেকে যা বলি সেটাই আমার জীবন তৈরি করে। তারপর সে মঞ্চ থেকে কিছু অ্যাফার্মেশন বলল আর গোটা অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল। এখন করিমের ভয় পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু সেটাকে সামলানোর উপায় সে শিখে গিয়েছিল। ভয় আসলে সে অ্যাফার্মেশন দিয়ে নিজেকে মনে করাতো, আমি ভয়কে শক্তি দিই না, আমি বিশ্বাসকে বেছে নেই। সে জানতো যে ভয় আসাটা স্বাভাবিক, কিন্তু ভয়ে বেঁচে থাকাটা একটা পছন্দ, আর সে সেই পছন্দটা বদলে দিয়েছিল। মাঝে মধ্যে পুরনো বন্ধুরা দেখা হলে জিজ্ঞেস করত, এত দায়িত্ব, টেনশন হয় না? করিম হাসতো আর বলতো, হয়, কিন্তু এখন আমি সেটার সাথে বন্ধুত্ব করে নিয়েছি। আমি প্রতিদিন নিজেকে মনে করাই আমি শান্ত, আমি সক্ষম, আর আমার সাথে ওপরওয়ালা আছেন। তারপর ভয় কোথায় টিকবে? একদিন করিম তার দোকানের বাইরে বসেছিল। একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলল, ভাইয়া আজকের লাইনটা কি? করিম হাসলো আর বলল, আজকের লাইন হলো, আমি নিজেকে মূল্য দিই আর দুনিয়াও আমায় মূল্য দেয়। বাচ্চাটা হাসলো আর দৌড়ে চলে গেল। করিমের জন্য এই ছোট ছোট শব্দগুলো এখন শুধু শব্দ ছিল না, সেগুলো ছিল একটা বর্ম, একটা মানসিকতা, যা তাকে প্রতিদিন একটু একটু করে আরও শক্তিশালী করে তুলছিল। সে এখন নরম্যান ভিনসেন্ট পিলের কথাটা ভালো করে বুঝতে পারছিল। চিন্তার ধরন বদলাতে অ্যাফার্মেশন ব্যবহার করুন, কারণ যখন তুমি নিজের সাথে ভালো কথা বলতে শুরু করো, তখন পৃথিবীও তোমায় আরও ভালো জবাব দেয়। আজ করিম যেখানেই যায় একটা ছোট ডায়েরি সাথে রাখে, যেখানে তার নিজের তৈরি করা অ্যাফার্মেশন লেখা থাকে। কোথাও কোনো সন্দেহ হলে সেই একটা লাইন পড়ে নেয় আর আবার নিজের পথে চলতে শুরু করে। করিমের সাফল্যের ফর্মুলা এখন কোনো গোপন রহস্য নয়, সেটা খুব সহজ। তুমি নিজের মনে যা বারবার বলো, তুমি তাই হয়ে ওঠো।
আর যদি তুমি নিজেকে রোজ বলো যে তুমি আত্মবিশ্বাসী, শক্তিশালী আর আশীর্বাদ প্রাপ্ত, তাহলে একদিন সেটা সত্যি হয়ে যায়। করিমের জীবন এখন আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল। আটার কলের পাশাপাশি সে প্যাকেজিং ইউনিটও খুলে ফেলেছিল, আর এখন অনলাইন অর্ডারও আসতে শুরু করেছিল। কাজ এত বেড়ে গিয়েছিল যে অনেক সময় সকালে উঠেই ফোনের ঘন্টা বাজতে শুরু করত। কখনো কোনো ডেলিভারি দেরি, কখনো কোনো সরবরাহকারীর সমস্যা, কখনো কোনো কর্মচারীর হঠাৎ ছুটি। করিম যেদিন নিজেকে ভারসাম্যপূর্ণ এবং শান্ত অনুভব করত, সে এখন সারাদিন দৌড়াদৌড়ি করতে শুরু করেছিল। রাতে বিছানায় যাওয়ার সময় মাথাটা এমন দৌড়াতো যেন রেস চলছে। কাল পেমেন্ট করতে হবে, তারপর মাটির বস্তা আনাতে হবে, আরে ওই ইনভয়েসটা বানাতে ভুলে গেছি। সে শরীর থেকে ক্লান্ত হয়ে যেত, কিন্তু মনটা আরও বেশি ক্লান্ত হতো। এক রাতে সে তার ছাদে বসেছিল, আকাশের দিকে তাকিয়ে। সব কিছু শান্ত ছিল, কিন্তু তার মনের ভেতর ঝড় চলছিল। সে নিজেকে জিজ্ঞেস করলো, এত উন্নতি হলো, নাম হলো, টাকাও আসতে শুরু করলো, কিন্তু এই ভেতরের অস্থিরতাটা কেন যাচ্ছে না? তার মনে পড়ল একবার রফিক বলেছিল, যেমন শরীরের সাফাই রোজ করা হয়, তেমনি মনেরও করা উচিত। সেই মুহূর্তে করিম একটা সিদ্ধান্ত নিল। এখন প্রতিদিন কিছু সময়ে নিজের মনকে রিফ্রেশ করার জন্য বার করবে। যেমন সকালে অ্যাফার্মেশন দিয়ে শুরু হতো, তেমনি এখন রাতে মনের সাফাই অর্থাৎ মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতার সময় হবে। পরের দিন সকালে সে একটা ছোট্ট পরিবর্তন আনলো। কাজে যাওয়ার আগে 10 মিনিট এক জায়গায় চুপচাপ বসে রইল। কোনো ফোন নয়, কোনো কথা নয়, শুধু চোখ বন্ধ করে লম্বা শ্বাস। সে নিজেকে বলল, আমি আমার সমস্ত চিন্তা ছেড়ে দিচ্ছি, আমি শান্ত, যা জরুরি তা স্বাভাবিকভাবে সামলে নেওয়া যাবে। এই ছোট মুহূর্তটা করিমের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হলো। আগে যেখানে করিমের মন সকালে উঠেই টেনশনে ভরে যেত, এখন সে ধীরে ধীরে এক শান্ত শক্তি দিয়ে দিনের শুরু করতে লাগলো। সে অনুভব করলো যে যখন সে নিজে শান্ত থাকে, তখন অন্যদের দেওয়া মানসিক চাপও কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই সামলাতে পারে। এখন করিমের একটা নতুন নিয়ম ছিল। দিনে অন্তত 2 বার সে মনটাকে খালি করত। যেমন দুপুরে যখন সবাই লাঞ্চ করত, তখন সে একটা কোণায় গিয়ে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে নিত আর ভাবত যে টেনশন আছে তা আমি বাইরে বের করে দিচ্ছি, আমি শান্তি অনুভব করছি। এটা ঠিক তেমনই ছিল যেমন একটা বালতি ভরে গেলে তুমি একটু জল ফেলে দিয়ে আবার খালি জায়গা তৈরি করো। একদিন করিমের দোকানে একটা খুব বড় গন্ডগোল হয়ে গেল। একজন নতুন কর্মী ভুল করে আটার একটা পুরো চালান ভুল ট্রাকে তুলে দিয়েছিল, আর সেই মাল অন্য কোথাও চলে গিয়েছিল। পুরনো করিম হয়তো তার ওপর চিৎকার করত, নিজেকে দোষারোপ করত আর পুরো দিনটা নষ্ট করে ফেলত। কিন্তু এখন সে নিজেকে বলল, রাগ করে কিচ্ছু হবে না, আগে শান্ত হ। তারপর সে একটা কোণায় গিয়ে 3 মিনিট গভীর শ্বাস নিল আর নিজের মনকে বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন সমাধানের কথা ভাব। তারপর সে শান্তভাবে ক্লায়েন্টকে ফোন করলো, ক্ষমা চাইল, আর পরের দিনই ডবল সাপ্লাই পাঠিয়ে বিশ্বাসটা আবার জিতে নিল। এখন করিম প্রার্থনাকেও দৈনিক অভ্যাসে পরিণত করেছিল। সে কোনো খুব বিশদ পুজো করত না, শুধু রোজ সকালে আর রাতে আল্লাহর সাথে মনের কথা বলতো। কখনো শুধু বলতো, ধন্যবাদ, আজও দিনটা ভালো কাটলো, বা আমায় শক্তি দিও যেন আমি প্রত্যেক পরিস্থিতি ধৈর্যের সাথে সামলাতে পারি। এই প্রার্থনা তাকে মাটির কাছাকাছি রাখত, তাকে মনে করাতো যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, আর ওপরে একজন আছেন যিনি সাথে আছেন। একবার এক কর্মচারী তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনি সবসময় এত শান্ত কিভাবে থাকেন? করিম হাসল আর বলল, কারণ আমি আমার মনকে রোজ ধুয়ে ফেলি। যেমন গাড়ির ইঞ্জিন রোজ তেল চায়, তেমনি মনেরও রোজ শান্তি চায়। এখন করিম তার বাড়ির একটা কোণাকে শান্ত কোণ বলতে শুরু করেছিল। সেখানে একটা ছোট গাছ, একটা কম আলোর ল্যাম্প আর একটা মাদুর ছিল। দিনে যখনই কোনো কথা তাকে বিরক্ত করত, সে সেখানেই গিয়ে বসে যেত, চোখ বন্ধ করত আর নিজের মনকে বলতো, সমস্ত চিন্তা বাইরে, সমস্ত উত্তর ভেতরে। সে তার কর্মীদেরও উৎসাহিত করতে শুরু করলো। প্রতি সপ্তাহে একটা ছোট সেশন হতো, মনের সাফাই, যেখানে সব কর্মীরা 5 মিনিট নীরবে বসত। প্রথমে কিছু লোক হাসত, কিছু বিরক্ত হতো, কিন্তু ধীরে ধীরে সবাই এর প্রভাব দেখতে পেল। ঝগড়া বিবাদ কমে গেল, উৎপাদনশীলতা বাড়ল, আর লোকেরা একে অপরের সাথে আরও শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করলো। একদিন করিম একটা বোর্ডরুম সেশনে বলল, আমরা প্রায়শই বাহ্যিক সাফল্যের কথা বলি, কিন্তু ভেতরের শান্তিকে উপেক্ষা করি। মন শান্ত থাকলেই সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে। সব ম্যানেজাররা মাথা নাড়ল, আর সেই দিন থেকে
করিমের ব্যবসায় একটা নতুন মূল্যবোধ যুক্ত হলো, মানসিক পরিচ্ছন্নতা অপরিহার্য। এখন করিমের দিনলিপি খুব সহজ কিন্তু শক্তিশালী ছিল। সকালে উঠেই অ্যাফার্মেশন, তারপর প্রার্থনা, তারপর কাজ। দুপুরে 5 মিনিটের শান্ত সময়, আর রাতে ঘুমানোর আগে একটা প্রতিফলন। আজ কি ভালো করেছি, কি ঝাড়তে পারি। সে মানসিকভাবে নিজেকে খালি করেই ঘুমোতো, যেমন কেউ জরুরি জিনিস বের করে ব্যাগ হালকা করে নেয়। এক রাতে করিম তার ডায়েরিতে লিখছিল, আজ একটা বড় চুক্তি পেলাম, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি মনে হলো যে আমি নিজেকে টেনশনে ভেসে যেতে দিইনি। আমি শান্ত ছিলাম আর সমাধান নিজে থেকেই চলে এলো। তার এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে নরম্যান ভিনসেন্ট পিল কেন বলেন প্রতিদিন মানসিক শান্তি গড়ে তুলুন। কারণ যদি মন প্রতিদিন হালকা হয় তাহলে জীবনটা ভারী মনে হয় না। এখন করিমের মুখে শুধু সাফল্যের চমক ছিল না, সেখানে একটা গভীর শান্তিও দেখা যেত। লোকেরা তার থেকে অনুপ্রেরণা নিতে আসতো, আর সে সবসময় একটাই কথা বলতো, সাফল্য বাইরে থেকে আসে না, ওটা ভেতর থেকে জন্মায়। আর যদি মনে শান্তি থাকে তাহলে বাইরের সমস্যাগুলো কখনো খুব বড় মনে হয় না। সে তার বাড়ির বাইরে একটা ছোট নেমপ্লেট লাগিয়েছিল, যেখানে লেখা ছিল, যেখানে মন শান্ত সেখানেই আসল উন্নতি। আর এখন করিমের সাফল্যের আসল কারণ শুধু তার মেশিনগুলো ছিল না, বরং সেই নিয়মগুলো ছিল যা সে তার মনের জন্য তৈরি করেছিল। অ্যাফার্মেশন, প্রার্থনা, স্থিরতা, আর সবচেয়ে জরুরি প্রতিদিন কিছু সময় নিজের সাথে যুক্ত হওয়ার সুযোগ। সকালের সময় ছিল, আর করিম প্রতিদিনের মতো তার ছাদে বসে আকাশ দেখছিল। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর চায়ের বাষ্প তার মুখে এসে লাগছিল। এত বছরে তার অভ্যাস বদলে গিয়েছিল। এখন করিম শুধু মেশিন চালাতো না, সে নিজের চিন্তাকেও প্রতিদিন পরিষ্কার ও ধারালো রাখত। অ্যাফার্মেশন, প্রার্থনা আর ভেতরের শান্তি এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন তার মনে একটা নতুন আলোড়ন ছিল, কিছু বড় করতে হবে, এমন কিছু যা শুধু টাকা দিয়ে নয় বরং প্রভাব দিয়ে মাপা যায়। সেই সময় তার শহরে একটা বড় শিল্প প্রদর্শনী হতে চলেছিল, যেখানে বিভিন্ন শহর থেকে উদ্যোক্তারা আসবেন। আগে করিম এই ধরনের অনুষ্ঠানে ভয় পেত, বড় বড় লোক, ইংরেজিতে প্রেজেন্টেশন, ভারী যন্ত্রপাতির কথা, এই সব কিছু তাকে একটু ভয় পাইয়ে দিত। কিন্তু এবার সে স্থির করে নিয়েছিল সে যাবে, কিন্তু শুধু একজন দর্শক হিসাবে নয়, একজন উপস্থাপক হিসাবে। সেই রাতে সে তার শান্ত কোণায় বসে চোখ বন্ধ করল। সে কল্পনা করল যে প্রদর্শনীর হলে তার একটা স্টল আছে, অনেক ভিড়, লোকেরা তার আটার কল আর তার পরিবেশ বান্ধব প্যাকেজিং প্রক্রিয়া দেখছে, আর সে আত্মবিশ্বাসের সাথে সবাইকে বোঝাচ্ছে। সে তার মনে দেখল যে একজন বড় বিনিয়োগকারীও তার কাছে এসে বলছেন, করিম, আমরা আপনার দৃষ্টিভঙ্গিকে ভালোবাসি, চলুন এটাকে অন্যান্য শহরেও ছড়িয়ে দিই। সেই দৃশ্যটা এত বাস্তব মনে হলো যে তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটাই তার আসল শক্তি ছিল, সাফল্যকে সুস্পষ্টভাবে মনের চোখে দেখা। এখন রোজ করিম একটা নতুন অনুশীলন করতে লাগলো। প্রতিদিন সকালে অ্যাফার্মেশনের পর সে 10 মিনিট চোখ বন্ধ করত আর নিজেকে সেই সাফল্যের অবস্থানে কল্পনা করত যেখানে সে পৌঁছতে চায়। সে নিজেকে একটা মঞ্চে বক্তৃতা দিতে দেখত, জনতার উল্লাস অনুভব করত আর নিজের নামে ট্রফি নিতে নিতে হাসত। এটা শুধু কল্পনা ছিল না, এটা একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল যা তার অবচেতন মনে তার যোগ্যতাকে গভীরভাবে রেজিস্টার করছিল। প্রদর্শনীর প্রস্তুতি শুরু হলো। অন্যেরা ব্রোশিওর আর ফ্লায়ার বানাচ্ছিল, কিন্তু করিম তার স্টলকে এক অন্যভাবে উপস্থাপন করার পরিকল্পনা করল। সে তার যাত্রার ছবি আর ছোট ছোট গল্প ডিসপ্লেতে লাগালো। করিমের সেই পুরনো কল যা এখন স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিল, তার কর্মীরা যারা আগে দিনমজুর ছিল আর এখন অংশীদার হয়ে গিয়েছে, আর তার ছোট গুদামঘর থেকে শুরু হওয়া প্যাকেজিং ইউনিট যা এখন 3টে শহরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেক পদক্ষেপের সাথে সে সেই একই কল্পনাকে মনে করত যা সে সকালে দেখত। যখন প্রিন্টিং প্রেসে তার ব্যানারের ভুল ডেলিভারি হলো, তখন সে রেগে গেল না। সে নিজেকে বলল, যেমন আমি কল্পনা করেছি তেমনই হবে, শুধু ধৈর্য রাখতে হবে। আর অবশেষে সব কিছু ঠিক হয়ে গেল। প্রদর্শনীর দিন এসে গেল। করিম ভালোভাবে তৈরি হয়ে পৌঁছালো। হালকা নার্ভাসনেস ছিল, কিন্তু উত্তেজনা তার থেকে বড় ছিল। মানুষের ভিড়ে তার স্টল ভরে গেল, লোকেরা তার যাত্রায় আগ্রহ দেখালো। অনেক ছোট উদ্যোক্তা তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কিভাবে শুরু করলেন? আর করিম সেই একই কথা বলল যা সে নিজে শিখেছিল। স্বপ্নকে প্রথমে নিজের মনে দেখুন, এত পরিষ্কারভাবে যে সেটা বাস্তব মনে হয়। তার আত্মবিশ্বাস এখন কোনো বই থেকে নয়, বরং তার নিজের পরিশ্রম আর চিন্তা থেকে আসছিল। দুপুরে প্রদর্শনীর একটা বিনিয়োগকারী সেশন ছিল, যেখানে সেরা 5টি স্টলকে বাছাই করা হবে।
করিম তার বক্তব্য রাখল সহজ হিন্দি ইংরেজিতে, মন থেকে, যেমন সে রোজ তার কর্মীদের সাথে কথা বলে। তার বলার ধরন কৃত্রিম ছিল না, বরং খাঁটি এবং মাকির কাছাকাছি ছিল। আর যখন ফলাফল ঘোষণা করা হলো তখন সবার চোখ তার দিকে ঘুরে গেল। করিমের মডেল ফান্ডিং এবং মেন্টরশিপের জন্য নির্বাচিত হয়েছিল। যখন তাকে মঞ্চে ডাকা হলো সে জনতার দিকে তাকালো। তার হঠাৎ মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যখন সে তার পুরনো কলের প্রথম আয় দিয়ে একটা নতুন পুলি কিনেছিল। আর আজ সে সেই মানুষ হিসেবে দাঁড়িয়েছিল যে তার কল্পনাকে বাস্তবে পরিণত করেছে। সে মাইকে শুধু একটাই কথা বলল, আমি এটাকে প্রথমে নিজের চোখে দেখেছিলাম, তাই আজ এটা আমার বাস্তব হতে পেরেছে। তার এই কথাটা ভাইরাল হয়ে গেল, খবরে তার নাম এলো, সোশ্যাল মিডিয়ায় তার গল্প ঘুরতে লাগলো। কিন্তু কুরিনোর জীবনে আসল পরিবর্তন এই খ্যাতির আলোয় আসেনি। আসল পরিবর্তন এসেছিল সেই অভ্যেস থেকে, যেখানে সেই রোজ নিজেকে সেই ব্যক্তি হিসাবে দেখত যে সে হতে চায়। এখন করিম শুধু একজন সফল ব্যবসায়ী ছিল না, সে একজন শিক্ষক হয়ে গিয়েছিল। সে তার গ্রাম আর আশেপাশের যুবকদের জন্য বিনামূল্যে সাপ্তাহিক সেশন শুরু করলো, যেখানে সে তাদের কল্পনা করার শক্তি শেখাতো। সে তাদের বলতো, তোমরা ভাবো যে তোমাদের কাছে টাকা নেই, যোগাযোগ নেই, ইংরেজি জানো না, কিন্তু যদি তোমরা রোজ নিজেকে সেই জায়গায় দেখতে শুরু করো যেখানে তোমরা যেতে চাও, তাহলে মন তোমাদের রাস্তা দেখাতে শুরু করবে। এক ছেলে বলল, কিন্তু ভাই ভয় লাগে, যদি ব্যর্থ হয়ে যাই? করিম হাসল আর বলল, যখন আমি ভয় পেতাম আমি কল্পনা করতাম যে আমি সেই কাজটা করে ফিরে এসেছি আর সব কিছু ভালো হয়েছে। এতে আমার মস্তিষ্ক নিজে থেকেই রিল্যাক্স হয়ে যেত আর সাহস বেড়ে যেত। এটা কোনো জাদু নয়, এটা মনের শৃঙ্খলা। ধীরে ধীরে করিমের কাছে পরামর্শের জন্য লোক আসতে লাগলো। কিছু স্টার্টআপ প্রতিষ্ঠাতা, কিছু কৃষক, কিছু ছাত্র। আর প্রত্যেককে সে সেই একই রহস্য বলতো, স্বপ্ন দেখার অভ্যেস করো, কিন্তু শুধু ঘুমের সময় নয়, জেগে থেকেও। এখন করিমের যাত্রা সম্পূর্ণ হয়েছিল। এক গরিব আটাকল মালিক থেকে একজন শান্ত, স্থিতধী এবং দূরদর্শী উদ্যোক্তা পর্যন্ত। কিন্তু তার ভেতরের সিস্টেমটা ওই ছিল যা সে নরমান ভিনসেন্ট পিরের শিক্ষা থেকে তৈরি করেছিল। ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, অ্যাফার্মেশন, মানসিক শান্তি এবং কল্পনা। এক সন্ধে করিম তার দোকানের ছাদে বসেছিল। পাশে তার ছেলে বসেছিল যে এখন MBA করছে। ছেলে বলল, বাবা, আপনি এই সব কিছু কীভাবে করে ফেললেন? করিম চায়ের চুমুক দিয়ে বলল, আমি প্রথমে নিজের চোখে নিজের জয় দেখেছিলাম বেটা, ঠিক তখনই সেটা পৃথিবীতে দেখা দিল। সে আবার তার ডায়েরি খুলল, যেখানে সে প্রতি রাতে একটা লাইন লিখত। সেদিন সে লিখল, আমি আজ যা তা আমি প্রথমে নিজের ভেতরে দেখেছিলাম, এখন সেই সব কিছু বাইরে দেখা যাচ্ছে। এটাই ছিল তার গল্পের শেষ শিক্ষা। যদি তুমি পরিষ্কারভাবে এবং সুস্পষ্টভাবে নিজের স্বপ্নগুলোকে দেখতে পারো, তাহলে গোটা পৃথিবী সেগুলোকে সত্যি করতে লেগে পড়ে। কারণ যখন ভেতরের ছবিটা স্পষ্ট হয়, তখন বাইরের বাস্তবতাও সেই পথেই চলতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সারসংক্ষেপ শেষ পর্যন্ত শোনার জন্য।